আজ আমরা একটা বাংলা প্রেমের গল্প নিয়ে কথা বলবো। নাম তুমি আছো বলেই। হুম। গল্পটা রায়হান আর তিথিকে নিয়ে। রায়হান মানে খুব সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে, সাহিত্য ভালোবাসে। আর তিথি, সে তো একেবারে অন্যরকম। ধনী পরিবারের মেয়ে, বেশ স্বাধীনচেতা, ছবি আঁকে, গানও গায়। একদম দুটো ভিন্ন জগৎ, তাই না? তো আমরা আজ তাদের এই সম্পর্কের আবেগ, টানাপোড়েন আর ভালোবাসার গভীরতাটা একটু বোঝার চেষ্টা করব। আচ্ছা। গল্পটা শুরু হয় কলেজের লাইব্রেরিতে, তাদের প্রথম দেখা। হ্যাঁ, আর ওই দেখাটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, কারণ ওখান থেকেই তো দুটো আলাদা জগতের মানুষের মধ্যে একটা টানাপোড়েন শুরু হয়। একটা একটা অদৃশ্য টান তৈরি হয়। ঠিক, একটা কৌতূহল বলতে পারেন। হ্যাঁ, কৌতূহল। তারপর ধীরে ধীরে বন্ধুত্বটা বেশ জমে ওঠে। একসঙ্গে ক্লাস করা, ক্যান্টিনে আড্ডা দেওয়া, হ্যাঁ। একে অপরের ভালো লাগাগুলো বুঝতে পারা। যেমন তিথি রায়হানকে বলে, তোমার মতো করে কেউ আমার আঁকা বোঝেনি। এটা কিন্তু অনেক বড় কথা, তাই না? একদম। এখানেই তো ব্যাপারটা বেশ মনস্তাত্ত্বিক দিক থেকে আকর্ষণীয়। হয়তো ঠিক বুঝে উঠতে পারছিল না, বা স্বীকার করতে দ্বিধা ছিল। আর সেই দ্বিধার পেছনে কারণটাও তো স্পষ্ট, সামাজিক অর্থনৈতিক পার্থক্য। হ্যাঁ, সেটাই। তিথির বাবা যখন রায়হানকে দেখে পাঠালেন, সরাসরি জানিয়ে দিলেন যে এই সম্পর্ক সমাজ মেনে নেবে না, উফ, সেটা কিন্তু রায়হানের মনে একটা গভীর ছায়া ফেলে। সে নিজেকে একটু গুটিয়ে নিতে শুরু করে, তিথির থেকে দূরে সরে যেতে চায়। আর তিথি সেটা ঠিকই টের পায়। এই দূরত্বটা সে অনুভব করে। এরপর কলেজের ছাদে ওই দৃশ্যটা আমার বেশ মনে আছে। তিথি সরাসরি রায়হানকে জিজ্ঞেস করে, হ্যাঁ, কেন সে এড়িয়ে যাচ্ছে। আর রায়হান যখন বলে যে সে তিথির ভালোর জন্যই দূরে যাচ্ছে, তখন তিথির ওই কান্না ভেজা স্বীকারোক্তিটা, ভালোবাসি তোমায়, তুমি না থাকলে এই আঁকা, এই গান সব কিছুই ফাঁকা। খুব শক্তিশালী একটা মুহূর্ত। সত্যি এটা কি শুধু তিথির আবেগ ছিল, নাকি রায়হানকেও লড়াই করার সাহস জুগিয়েছিল? কি মনে হয় আপনার? আমার তো মনে হয় দুটোই। তিথির এই যে অকপট স্বীকারোক্তি, এটা শুধু ওর ভালোবাসার গভীরতাটা দেখায় না, রায়হানকেও কিন্তু একটা ভরসা দেয়। হ্যাঁ, যে সে একা নয়। একদম। আর এখান থেকেই তো তাদের একসঙ্গে লড়াইটা শুরু হয়, পরিবারকে বোঝানোর চেষ্টা। অনেক কঠিন পথ ছিল সেটা। হ্যাঁ, অনেক কষ্ট, অপমানও সহ্য করতে হয়েছে। কিন্তু শেষে তিথির মায়ের ওই কথাটা, কোনটা বলুন তো? ওই যে ভালোবাসায় যদি আত্মসম্মান আর ধৈর্য থাকে, সে সম্পর্ককে অস্বীকার করা যায় না। এই উপলব্ধিটা কিন্তু খুব জরুরি। বাহ, দারুণ। এটা যেন গল্পের মোড় ঘুরিয়ে দেয়। শুধু আবেগ দিয়ে নয়, সম্পর্কের মধ্যে সম্মান আর ধৈর্য যে কতটা দরকার সেটা সামনে নিয়ে আসে। তাহলে সব মিলিয়ে গল্পটা শেষ হচ্ছে তাদের সম্পর্কটা পূর্ণতা পাওয়ার মধ্যে দিয়ে। হ্যাঁ, তবে শুধু মিলন নয়, তারা একে অপরের অনুপ্রেরণা হয়ে উঠছে। ঠিক, রায়হান নিজের যোগ্যতায় প্রতিষ্ঠিত হচ্ছে, তিথিও তার শিল্প নিয়ে আরও এগিয়ে যাচ্ছে। আর তাদের শেষ কথাগুলো, তিথি বলছে, তুমি আছো বলেই আমি সম্পূর্ণ। আর রায়হান উত্তর দিচ্ছে, তুমি না থাকলে জীবনটাই লেখা হতো না। এগুলো কি শুধুই মিষ্টি কথা, নাকি এর ভেতরে আরো গভীর মানে আছে? আমার কাছে তো এর মানে অনেক গভীর। এটা শুধু দুজনকে পাওয়া নয়, বরং একে অপরের মধ্যে দিয়ে নিজেদের নতুন করে খুঁজে পাওয়া। দেখুন, এই গল্পটা আমাদের কয়েকটা জরুরি জিনিস মনে করিয়ে দেয়। যেমন, মানুষের ভেতরের টানটা সামাজিক বা অর্থনৈতিক পরিচয় দিয়ে মাপা যায় না। ঠিক। ভালোবাসা টিকিয়ে রাখতে ধৈর্য আর আত্মসম্মান কতটা জরুরি, আর পারস্পরিক সমর্থন, একে অপরের সাপোর্ট একটা সম্পর্ককে কতটা মজবুত করতে পারে। হ্যাঁ, একে অপরকে বিকশিত হতেও সাহায্য করে। একদম। এখান থেকে একটা প্রশ্ন কিন্তু মাথায় আসে, ভালোবাসা তো থাকতেই হবে, কিন্তু একটা সম্পর্ককে দীর্ঘস্থায়ী আর অর্থপূর্ণ করতে আর কোন জিনিসগুলো জরুরি? এই গল্প যেমন দেখালো, আত্মসম্মান, ধৈর্য। ঠিক তাই। আর ওই যে সম্পূর্ণতা খুঁজে পাওয়ার ব্যাপারটা বললেন, ওটা আমাকেও ভাবাচ্ছে। একটা সম্পর্ক কখন সত্যিই পূর্ণ হয়? শুধু একসাথে থাকলেই? নাকি একে অপরের জীবনে ভ্যালু অ্যাড করার মাধ্যমে? হ্যাঁ, পরস্পরকে আরও ভালো মানুষ, আরও ভালো শিল্পী হিসেবে গড়ে তোলার মধ্যে দিয়েই হয়তো সেই পূর্ণতা আসে। হয়তো এটাই ভাবার বিষয়, তাই না? আমরা সম্পর্কের কাছে ঠিক কোন পূর্ণতা খুঁজি? সেটাই ভাবার মতো একটা প্রশ্ন।